আচ্ছা, কেমিস্ট্রি যদি তোমার ওটা পরিবেশ রসায়নের, তো পরিবেশ রসায়ন তোমার থিওরিক্যাল বিষয় তোমার একটা মেন হতে জানাতে হলো। তারপর পরবর্তী তুমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো গেলা, যেমন বায়ুমণ্ডল উপাদান এগুলো এমএমসিগুলোর ক্ষেত্রে এবং মার্কেট, ঠিক আছে, 1 মার্ক বা 2 মার্কের লাগে এগুলো আইব। তো এগুলো আর দরকার আজকে তো প্রথম কেমিস্ট্রি এটা আমি বেসিক করাই। বেসিক বলতে তোমার থিওরিটা আর জাস্ট হইব, ঠিক আছে। থিওরি হইব, তুমি থিওরি মুখস্থ করবা এবং থিওরিটা মর্ক দিবা। এবং পরবর্তীতে সেকেন্ড সেকেন্ড ভিডিওর মধ্যে পড়ার মধ্যে আমি মনে কীভাবে মানে সূত্রগুলো আছে না তোমার পিভিএসগুলো, এনআরটি গুলো জানো, ঠিক আছে, P1 B1 এগুলো, P2 B2 ওয়েলের সূত্র, এইগুলা ম্যাথমেটিক্যাল যেগুলো টার্মগুলো আছে এগুলা সূত্রগুলো পড়বা। এগুলো পড়বে যদি একটা করিলে আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। তো এগুলা বায়ুমণ্ডলের মধ্যে তুমি কি মানে কতটুক কি পরিমাণে লেভেল আছে তাই হিসেবে তুমি জিনিসটা দেখতে। ওকে। তো শুষ্ক বাতাসে এবং বিজ্ঞানী কিতাব 1775 সালে বিজ্ঞানী লেবসিয়া কিতাব প্রমাণ করছেন যে বায়ু, অক্সিজেন, নাইট্রোজেন অন্যান্য গ্যাসের মিশ্রণ, ঠিক আছে। তাই বায়ু গ্যাসে অক্সিজেন এগুলা এমসিকিউ পড়বা, ঠিক আছে। নাইট্রোজেন অন্যান্য গ্যাসের মিশ্রণ টাইম পাইছেন। এবং শুষ্ক বাতাসে কত আছে আমার, শুষ্ক বাতাসে 78.9% তোমার, ঠিক আছে, কি তো শুষ্ক বাতাসে নাইট্রোজেন পাইছে। তো এগুলা এমসিকিউর ক্ষেত্রে আইব যে নাইট্রোজেন শুষ্ক বাতাসে কত পার্সেন্ট আমার আছে, ঠিক আছে। যে নাইট্রোজেন মানে কতটুকু শুষ্ক বাতাস কত পার্সেন্ট আমার নাইট্রোজেন আছে, 78.09%, ঠিক আছে। এমসিকিউর ক্ষেত্রে এই মিটা ইম্পর্টেন্ট আছে। তেমন 20.95% তাই অক্সিজেন পাইছে, ঠিক আছে। দেখা অক্সিজেন পাইছেন এবং 0.039% কার্বন ডাইঅক্সাইড পাইছেন এবং 0.93% আর্গন এবং সামান্য পরিমাণ অন্যান্য গ্যাস যেগুলো আছে এগুলো পাইছেন, ঠিক আছে। তো বায়ুমণ্ডলের ভর এখানে 5 × 10⁻15 টন আঁকে এবং এর 1/3 ভূপৃষ্ঠ হতে 11 কিলোমিটার ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত হিসেবে আছে। তো হইতে পারে বায়ুমণ্ডলের ভর, ঠিক আছে, 5 × 10⁻15 টন থেকে 1/3 ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত। তো এর আলাদা আলাদা হইলে জিনিসটা বলতে বায়ুমণ্ডলের ভর কতটুকু আছে, এর ভূপৃষ্ঠ কতটুকু মানে কত শতাংশ, আর কিলোমিটার কতটুকু ঊর্ধ্বসীমা না নিম্নসীমা হিসেবে আছে, এগুলা হিসেবে পড়বায়। তো উচ্চতা বাড়ার সাথে 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 কি থাকে, বায়ুমণ্ডলটা পাতলা হতে, ঠিক আছে। তো এগুলা যে আমি যে নাইট্রোজেনের আয়তন গ্যাস এগুলা এমসিকিউর ক্ষেত্রে জিনিসটা আমি করে। এবং আরেকটা আছে তো ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এগুলো অবশ্যই পড়া লাগবো। এগুলা তোমার থিওরিক্যাল দুই ম্যাথমেটিক্যাল টার্ম তো তার যদি দিব একটা যদি না থাকে তোমার এগুলা দিয়া দিলেইব। থিওরিক্যাল বিষয় যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে না, যে উপাদানের মধ্যে তোমার যে ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ঠিক আছে, মেসোস্ফিয়ার, সেটা এদের বর্ণনা লেখো, ঠিক আছে। 3 মার্কের দিলেইব, 4 মার্কের, 3 মার্কের নর্মালি দিয়ে 4 মার্কের তুমি জিনিসটা দিলেইব, ঠিক আছে। ওইটা হইব 3 মার্কের ট্রোপোস্ফিয়ার ব্যাখ্যা আর বায়ুমণ্ডলের সম্পূর্ণটা চাইরোটা ব্যাখ্যা করো উপাদান যেগুলো আছে বায়ুমণ্ডল উচ্চতা। ওকে। তো ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার এগুলো শিখবাই করে থিওরি আজকে পয়লা বেসিকটা জিনিস থিওরি জিনিসটা মানে পরবর্তী তোমার পরের ভিডিওর মধ্যে সূত্রগুলো আছে না এগুলা গাইডও গিয়েও ওইটা রাখি দিবা, তাইলে তুমি দেবো। তো এখানে দেখো, তো এখানে দেখো নাইট্রোজেন অত আয়তন আছে, গ্যাস নাইট্রাস অক্সাইড আছে আয়তন অত, ঠিক আছে, ppmb আছে, পার্টস পার মিলিয়ন বোল্টার কি আয়তন যেটা 0.02%, মানে এগুলা শিক্ষা রাখবা বলতে মানে থিওরি ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রেও প্রযোজ্য এবং 1 মার্কও লাগিয়ে কইরা দিতে হইব। নাইট্রোজেনের তোমার বায়ুমণ্ডলের তোমার আয়তন কতটুকু, ঠিক আছে, আয়তন কতটুকু তোমার হইব, ppmb জিনিসটা কতটুকু হইতে পারে। ওকে। তো অক্সিজেনের তোমার যেরকম অতটুকু পার্সেন্ট আয়তন, ওটা শুষ্ক বায়ু সংযুক্তি আগে আয়তনের ভিত্তিতে যেমন কার্বন মনোক্সাইড হিসেবে আছে। তো অক্সিজেনের যে কার্বন মনোক্সাইড হিসেবে আছে আমার গ্যাস আঁকি। এবং আর্গন আছে তোমার, এটা তোমার গ্যাস হিসেবে তোমার জেনন হিসেবে আছে। তো কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, ইলিয়াম, মিথেন, ক্রিপ্টন, হাইড্রোজেন এগুলো যে উপাদানগুলো সব হলো গ্যাসীয় উপাদান, ঠিক আছে। তো বায়ুমণ্ডলের গ্যাসের সম্পূর্ণ অংশ কি তার 99% হতো, 99% তোমার 99% 99%ই তোমার 99%ই তোমার কিতাব 32 এবং তাকে গ্যাসের ভরের পরিমাণ এবং 32 কিলোমিটারের মধ্যে ইয়ে থাকে, ঠিক আছে। এগুলা জানা দরকার এগুলোর মধ্যে। তেমন তার মধ্যে তোমার এগুলা 4 ভাগে তোমার 4 ভাগে একটা হলো তোমার থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। তো 1 2 3 4 এই যে একটা চিত্র হিসেবে দিছে কোনটা কোন স্তরে তোমার আছে।
এখন ঠিক আছে। তো পয়লা ট্রোপোস্ফিয়ার দিয়া তোমার বর্ণনা করছেন ট্রোপোস্ফিয়ার আগে নিচ লেভেল থেকে বায়ুমণ্ডলের যে বিভিন্ন অংশ আছে ভূমি থেকে কীভাবে তোমার ধীরে 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 তোমার যে বায়ুমণ্ডলের আগত সৌর বিকিরণ যেগুলো আছে এগুলো তোমার না। তো এই ট্রোপোস্ফিয়ারটা শিখবা, ট্রোপোস্ফিয়ারটা ইম্পর্টেন্ট আছে। 3-4 মার্ক হলে থিওরিক্যাল বিষয় আইলে জিনিসটা দিলে সম্পূর্ণ সব যে কেমিস্ট্রির সব যে তোমার ব্যাপনা আর বয়েলের সূত্র দিয়ে আমি পিভিসিগুলো এনআরটি আদর্শ সমিতি যেগুলো আছে এন নইলে তোমার গ্যাসের অংশ আছে ঠিক আছে, লিটার যেটা আমরা শিক্ষাইছি যখন 22.4 লিটার এটাও আছে তোমার। তো এটা এন বার করার ক্ষেত্রে তো এগুলো শিখবো, এগুলাও ইম্পর্টেন্ট আছে এবং সাথে এগুলো থিওরির বিষয় আছে যেহেতু আজকে ফার্স্ট। তো আমি কইলাম এগুলো এটা পড়া তাকলো ট্রোপোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এগুলো পড়া এই শিক্ষা তুমি এগুলো লেখা জিনিসটা নোট করে জিনিসটা দিবা পরবর্তী দিন আমার এটা শিখলে ক্লিয়ার হইব। তো ব্রিটিশ বিজ্ঞানী স্যার কিতা করছেন নেপিয়ার ভূপৃষ্ঠ সংলগ্ন এই স্তরটার নাম দিচ্ছেন ট্রোপোস্ফিয়ার কিতা, যে এটা শিখবা যে বিজ্ঞানীকে স্যার নেপিয়ার ঠিক আছে ভূপৃষ্ঠ সংলগ্ন এই স্তরটার নাম দিচ্ছেন কিতা ট্রোপোস্ফিয়ার, নামটা দিচ্ছেন কিতা ট্রোপোস্ফিয়ার ঠিক আছে। একটু দেখার ইয়ে আর গিয়া এখন তখন হচ্ছে ট্রোপোস্ফিয়ার ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার এই যে ট্রোপোস্ফিয়ার ঠিক আছে। তো এই স্তরটা এলাম তোমার 0 থেকে 16 তোমার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, শূন্য থেকে তোমার 16 কিলোমিটার বিস্তৃত এবং তবে তাপমাত্রার চাপ অন্যান্য নিয়ামকের পরিবর্তন কারণে স্তরের ঊর্ধ্বসীমা পরিবর্তিত হতে থাকে ঠিক আছে। মানে এগুলোর চাপ এবং তাপমাত্রা এবং নিয়ামক পরিবর্তন, যেটা নিয়ামক বলতে আমরা এগুলা বুঝতে যে একটা উদাহরণ হিসেবে দিই যদি বেসিক হিসেবে আর কি। নিয়ামক বলতে তোমার একটা বিক্রিয়ার তোমার যে মাঝখানোর যে তোমার অংশ থাকে এই অংশ যেগুলো থাকে দিলে নিয়ামক হিসেবে হইতে হয়, অর্থাৎ দুইটা মানে পরিবর্তন করে বিক্রিয়া রাখি একটা দিকে একটা। তো এটা স্তরে রাখি এগুলো ঊর্ধ্বসীমা পরিবর্তিত হয় ঠিক আছে। সেগুলো তো এই স্তরে বায়ুমণ্ডলে 75% গ্যাস থাকে এবং এই স্তরের আমরা বাস করি। এই যে 75% গ্যাস হিসেবে থাকে আমরা নিচে ভূমি হিসেবে ট্রোপোস্ফিয়ার মানে নিচে, তো এই আমরা বাস করে থাকি। উচ্চতা বৃদ্ধির সাথে স্তরে তোমার ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, উচ্চতা যত বাড়বো সৌর বিকিরণ আর বায়ুমণ্ডল তার তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাইব। কিলোমিটার উচ্চতা বৃদ্ধি 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় ঠিক আছে এইগুলা। তো ঊর্ধ্বসীমায় তোমার তাপমাত্রা -556 ডিগ্রি সেলসিয়াস পৌঁছায়, স্তরের শেষ সীমাকে ট্রোপোফুজ বলে, এগুলো ইম্পর্টেন্ট আছে। স্তরের শেষ সীমাকে ট্রোপোফুজ বলে। তো এই ঊর্ধ্বসীমার তাপমাত্রা -56 ডিগ্রি সেলসিয়াস হয় এই স্তরটারে তোমার কিতা হয় শেষ সীমা হইলো ট্রোপোফেজ ঠিক আছে, ট্রোপোফেজ বলে। যেমন দুটো ট্রোপোস্ফিয়ার সি লেভেল ভূমির অংশ আছে ওটা 10 থেকে 16 কিলোমিটার পর্যন্ত, এই যে -60 এগুলো এই যে অংশটা এই যে তোমার পানি কার্বন ডাইঅক্সাইড এই অংশটা গেছে, এই যে অংশটা হলো তোমার যে ট্রোপোফেজ ঠিক আছে। পরে স্ট্রেটোস্ফিয়ার ধীরে ধীরে জিনিসটা তো -2 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 কিলোমিটার পর্যন্ত গেছে এবং এই যে বিকিরণ ন্যানোমিটারটা হয়েছে। তো ধীরে ধীরে তোমার যে এই অংশটা এবং এটা সৌর বিকিরণ মানে সূর্য থেকে যে রশ্মিটা আইছে ঠিক আছে, সূর্য থেকে যে রশ্মিগুলো আইসে উচ্চ শক্তির অতি বেগুনি যেটা 200 কিলোমিটার এই যে অংশ থেকে আইসে আইয়া তোমার যেটা স্ট্রেটোস্ফিয়ার ভূমি পর্যন্ত তোমার যতটুকু তোমার বিকিরণটা ঘটাইছে এইগুলা ধীরে ধীরে যে কিলোমিটার পর্যন্ত গেছে এই যে তোমার স্তরটা ঘটছে এটা তোমার ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উপাদান হিসেবে আর কি। ট্রোপোস্ফিয়ার স্ট্রেটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার তাপ 1 2 3 4 চারটা তোমার উপাদান মানে অংশ হিসেবে বিবেচিত ওকে। তো তো এই জন্য গেলো তো ওইটা ফাইলাম আমি কিতা ট্রোপোস্ফিয়ার গেল উপাদান হিসেবে, তাইলে ইলিউটের স্ট্রেটোস্ফিয়ার ঠিক আছে, ইলিউটের স্ট্রেটোস্ফিয়ার। তো ফরাসি আবহাওয়াবিদ লিওন ফিলিপ এই জিনিসটা বড় ফিরকিদা স্তরটা আবিষ্কার করেন। আজকে থিওরি বুঝাইলাম ঠিক আছে, সব তো ম্যাথমেটিক্যাল নাম যে থিওরি জিনিসটা আগে বুঝা গে জাস্ট ফরবাই আমি মেন কথা এগুলো ফরা এই যে 4টা অংশ এগুলো ফরা আছে থিওরি বিষয় আছে, আমি আগে এটা ফরাই পরে আমি ম্যাথমেটিক্যাল টার্ম তো আবিষ্কার করেন। এই স্তরটা 16 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হিসেবে থাকে এবং তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস, মানে এগুলো পয়েন্টে পয়েন্টে তুমি জায়গায় মুখস্থ করবা আর দিবাই ফোরা। এই স্তরে ওজন গ্যাস বিদ্যমান যে সূর্য থেকে আগত রশ্মি, মানে সূর্য থেকে যে একটা রশ্মি হয় সূর্য থেকে শুধু ভিটামিন ডি আয় না, সূর্য থেকে বিভিন্ন ধরনের রশ্মি আয় আগত রশ্মি আছে এবং যে ক্ষতিকর রশ্মিগুলোও আছে এগুলো ঠিক আছে। ক্ষতিকর যেগুলো অতিবেগুনি রশ্মি আছে ক্ষতির প্রভাব থেকে জীবকুলকে রক্ষা করে যেগুলা আছে না যে স্ট্রেটোস্ফিয়ার যেগুলা এবং বিজ্ঞানী লিওন ফিলিপ স্তরটা আবিষ্কার করছেন মনে রাখবাই যে এই যে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরে বিভিন্ন বিজ্ঞানী মানে জিনিসটা আবিষ্কার করে গেছেন এমন নামটা আছে। এমন নাই যে যেমন যে জিনিসটা আমি পাইছি জিনিসটা আমি ট্রোপোস্ফিয়ার পাইছি বিজ্ঞানী নেপিয়ার তিনি যে শুধু ট্রোপোস্ফিয়ার করছেন স্ট্রেটোস্ফিয়ার যেটা নাই বিভিন্নভাবে জিনিসটা করছেন।
তো এটা যে ক্ষতিকর রশ্মিটা আইছে কোনটা স্ট্রেটোস্ফিয়ারের মধ্যে ক্ষতিকর রশ্মিগুলা কি তাহলে প্রভাব জীবকুলকায় রক্ষা করে মনে রাখবা কোন স্তরে করে ওটা কই দিবাই না যে ট্রোপোস্ফিয়ারের মধ্যে করে তাহলে সমস্যা হইব। ঠিক আছে, সম্পূর্ণটা এটা লেখা লাগবে থিওরি। তো ওজোন স্তর সূর্যের অতিবেগুন রশ্মির পৃথিবী সুরক্ষা করে বিদায় স্তরের বিপরীত দিকে তাপমাত্রাও বৃদ্ধি পায়। তাহলে এই যে অংশটা, এই যে ট্রোপোস্ফিয়ারের ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার পর্যন্ত আছে, এই যে অংশটা শিখবা, অঞ্চল তাপমাত্রা অত থেকে অত পর্যন্ত প্রধান রাসায়নিক কোনগুলা, মানে এগুলো এমসিকিউর ক্ষেত্রে মাস্ট বি, এবং তোমার ওই যে সিকিউর ক্ষেত্রে 2 মার্কের লাগেও তোমার এটা ইম্পর্টেন্ট আছে। এমনকি তোমার সাইন মার্কর দিয়া দিলে এই বকুইব যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলা যে ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ঠিক আছে, আরও আছে আইনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে, এগুলা থার্মোস্ফিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আমার মেইন যে সাইটটাগুলো আছে এবং এগুলো যদি বর্ণনা ক্ষেত্রে হয়তো এগুলো করবা, এবং স্ট্রেটোস্ফিয়ারের মধ্যে এই অঞ্চলে এগুলাটা লেখা দিবা। ঠিক আছে, যে এগুলা যে স্তরের যে বিদ্যমানগুলা, মানে কোন কোন স্তরে আমার কিলোমিটার উচ্চতা আছে এবং কতটুকু ডিগ্রি সেলসিয়াস আছে এবং এর উপাদানটা কী, এই যে উপাদানের কারণে যে আমার একটা স্তরে যে কোনটা আমার যে রক্ষা ভূমি স্তর রক্ষা করবো এবং কোন মানে গ্যাসের কারণে জিনিসটা ঘটে, তো এই জিনিসটা হচ্ছে প্রধান রাসায়নিক উপাদান জিনিসটা আছে। তো এটা ইম্পর্টেন্ট আছে, শুধু সূত্র তো শুধু থিওরি বিষয়টা আগে শেখাটা দরকার আছে। শুধু বায়ুমণ্ডলের পরিবেশ রসায়ন তো মেসোস্ফিয়ার এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর ক্ষেত্রেও সিকিউর ক্ষেত্রেও। ঠিক আছে, তো ওটা গেল তো মেসোস্ফিয়ারটা পরে। তো মেসোস্ফিয়ারের এটা বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, তো এটা লেখবায় বায়ুমণ্ডলের যে তৃতীয় স্তর কোনটা, এমসিকিউর ক্ষেত্রে দিলেই বোঝে যে বায়ুমণ্ডলের যে উপাদানের তৃতীয় স্তর কোনটা, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার দিলেও উত্তর মেসোস্ফিয়ারই দ্যাটস ইট, শেষ। তো 50-85 কিলোমিটার পর্যন্ত স্তরটা বিস্তৃত মনে রাখবা। তো উচ্চতা বৃদ্ধির সাথে স্তরটাও তাপমাত্রা হ্রাস পায় মনে রাখবে, কোনটা উচ্চতা বৃদ্ধি কোনটা তাপমাত্রা হ্রাস পায় এবং কোনটা উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়, এটাও মনে রাখবা। ঠিক আছে, তো এইগুলো ইম্পর্টেন্ট আছে, যে একটার সাথে আরেকটা লাগাইলে হইতো না এবং কিলোমিটারও লাগাইলে হইতো না, ভুল হইব। থিওরি বিষয় তো করা তো এখানে তাপমাত্রা হ্রাস পাইয়ে -100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। বায়ুমণ্ডলের এটি শীতলতম স্তর, মানে এই যে মেসোস্ফিয়ারটা উপরের দিকে, মানে শীতলতম যে মেঘের যে ঘন আলো অংশ আছে না, তো মেঘের যে এলাকাটা তো তোমার কিছু ঠান্ডা হিসেবে থাকে, এই মেসোস্ফিয়ারটা তোমার এইটাই, মেঘের যে ঘন এলাকার সাইডে যে তাপমাত্রাটা এটা তোমার শীতল অর্থাৎ ঠান্ডা স্তর হিসেবে থাকে। তো এই কারণ বায়ু বেলুন এবং জেট বিমানের স্তর পর্যন্ত পৌঁছাতে পারে না। ঠিক আছে, তো এই যে স্তরটা মানে বায়ু বেলুন এবং জেট বিমানগুলো আছে না, যে বেশিরভাগ তো তোমার মেঘের আড়াল দিয়েও পাশে দিতে পারে না, কারণ এটা হইলে তো সমস্যা, কারণ হচ্ছে শীতল দিয়েও তো সমস্যা। তো স্যাটেলাইটের অরবিটের স্তরের উপরে থাকেও, তো স্যাটেলাইটের অরবিটের স্তরে মানে কি তো উপরের একবারে স্তর হিসেবে জিনিসটা কিছু থাকে। তো মনে রাখবে জিনিসটা মেসোস্ফিয়ার কোন কোন সিস্টেমে জিনিসটা আছে, এবং চিত্রটা আমি দিয়ে দিব, চিত্রটা দেখিলে তুমি জিনিসটা বুঝে দিতে পারবে। ওকে, থার্মোস্ফিয়ার দাও। তো 85 কিলোমিটারের ঊর্ধ্ব হতে এই স্তরটা বিস্তৃত। ঠিক আছে, এক একটা কিলোমিটারটা মনে রাখবে কোন কোন কি সিস্টেমে আছে, স্টেপ বাই স্টেপ। দেখো 85 কিলোমিটার মেসোস্ফিয়ার, আবার 85 কিলোমিটার ঊর্ধ্বে আরও ঊর্ধ্ব হতে স্তর বিস্তৃত, মানে এটার থেকে 85 থেকে আরও একটু বেশি আর কি। তো এখানে বায়ু খুবই পাতলা, মানে একবারে পাতলা হিসেবে জিনিসটা থাকে। থার্মোস্ফিয়ার এর মানে হচ্ছে তাপের স্তর, মনে রাখবে তাপের স্তর। এখানে তাপমাত্রা অতি উচ্চ হিসেবে দেয় নাকি ব্যাখ্যা করো, কারণ অতিবেগুন রশ্মির স্তরে তাপে পরিণত হয়, প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিস্তৃত থাকে। ঠিক আছে, তো এই অংশটা পরে তোমার থার্মোস্ফিয়ারের মধ্যে কি তোমার মানে উপস্তরগুলো থাকে, এগুলো স্তর, ও যে আমি যে ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার পাইছি, এগুলো হলো তোমার স্তর। ঠিক আছে, এগুলো হলো স্তর, এবং থার্মোস্ফিয়ারের মধ্যে আরও 3টা উপস্তর আছে, 1 2 3, এই 1 2 3 এই ওইটা হলো উপস্তর হয়। ঠিক আছে, অরবিট ফোর্সি না আমরা, মানে অরবিট উপস্তর অরবিট বা আরেকটা আছে। তো এগুলা অংশ হিসেবে অরবিটাল বা এগুলা হিসেবে ইলেকট্রন বিন্যাস যেগুলো, তো এটাও তোমার উপস্তর হিসেবে তোমার বিস্তৃত। তো আয়নোস্ফিয়ার হিসেবে স্তরটা হলো নিম্ন অঞ্চল, কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এটা অতিবেগুন রশ্মি 180 শোষণ করে, মনে রাখবা ইম্পর্টেন্ট। অতিবেগুন কোন রশ্মি, সূর্যের অতিবেগুন রশ্মি আছে এবং এক্স রশ্মি কোনটার মধ্যে, আয়নোস্ফিয়ার মধ্যে। তো চার্জিত আয়নে পরিণত হয়, এটা গ্যাসের কণা চার্জিত, এটা রেডিও স্তরে তোমার বাতাপে পৃথিবীতে ফিরে আসে, এর ফলে রেডিও যোগাযোগ সম্ভব হয়। তো কইতে পারে যে যেটা মাধ্যমটা, ঠিক আছে, কোনটা মাধ্যম হলো রেডিও যোগাযোগ মাধ্যমটা আয়নোস্ফিয়ারের মধ্যে হয়। তো এক্সোস্ফিয়ারের মধ্যে ঊর্ধ্বস্থ অঞ্চল পড়বায় 500 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে আবর্তন করে। তাহলে ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটিক আগে চুম্বক ক্ষেত্র হিসেবে আঁকি। তো এটা একটু বায়ুমণ্ডল বাইরে অবস্থা, বায়ুমণ্ডল মানে হচ্ছে ইউনিভার্সালের বুকে পৃথিবীর চুম্বক ক্ষেত্র এখানে কাজ, এটি এর ঊর্ধ্বে অবস্থিত স্তরটা ধনাত্মক চার্জে প্রোটন এবং ঋণাত্মক চার্জ ইলেকট্রন, সবসময় যেমন ইলেকট্রন তো সবসময় ঋণাত্মকই থাকে।
ঠিক আছে? তো জিনিসটা তো পড়বা এই যে অতটুকু পর্যন্ত তোমার হইল গিয়া মানে উমার্ক হইল গিয়া যে তোমার যে বায়ুমণ্ডলের স্তরগুলা কী কী এবং এদের ব্যাখ্যা, ঠিক আছে, এবং এদের এমসিকিউ সহ যে জিনিসটা মনে রাখবা। ওকে, তো সাইক্লোন কাকে বলে জিনিসটাও যে একটি এই অফার বা এসে সাইক্লোন জিনিসটা ঘূর্ণিঝড় বা কীভাবে তোমার হতো ঘূর্ণিঝড় ঘূর্ণিসৃষ্ট ঘূর্ণিঝড় বায়ু প্রবাহের দিক কীভাবে জিনিসটা হয়, তো ওই জিনিসটা কি পড়লে আমি আশা করি বুঝতে পারবাই। তো থিওরির বিষয়টা তোমার ইয়ে করা দরকার, মাঝে মধ্যে সবসময় তো থিওরি জিনিসটা হয় না করা। তো এইগুলা ফরদে সাইক্লোন কীভাবে সৃষ্টি হয় এগুলো আচ্ছা তুমি জাস্ট এগুলা মানে ফরিলা সাইক্লোনও এগুলো আমরি নাই, বাট তুমি ফরিলা কীভাবে তোমার সাইক্লোন জানা প্র্যাকটিক্যাল হিসাবে তোমার প্র্যাকটিসের মধ্যে সাইক্লোন কীভাবে সৃষ্টি হয় এগুলো জানাটা দরকার। তো এখন হইল কি আমি মেইন জিনিসটা আমি গ্যাসের মূল সংখ্যা যেটা যে গ্যাসের একক চাপ যেটা এসআই পদ্ধতিতে তোমার প্যাসকেল এগুলো নিউটন প্রতি বর্গ নিউটন মিটার ইনভার্স স্কয়ার, ঠিক আছে, নিউটন মিটার ইনভার্স স্কয়ার এটা প্রতি বর্গমিটারের ক্ষেত্রে 1 নিউটন বলকে প্যাসকেল বলে এগুলো শিখবা। যে এক অ্যাটমসফিয়ার 1.01324 10 কিলো প্যাসকেলও হওয়া হয়, আর 10⁵ প্যাসকেলও হওয়া হয়, আবার মিটার স্কোয়ার হওয়া 700 AMIHG হয় এবং 1.01325 বার হয়। এই যে 1 2 3 4 5টা যে ধাপ না এটা শেখা লাগবেই অবশ্যই, কারণ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হইব অ্যাটমসফিয়ারটা এটা করা যেত না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার এই যে প্যাসকেলটা এটাও হয় আবার ওটাও হয় এবং যে 760 এই তিনটার ক্ষেত্রে বেশিরভাগ মোটামুটি গড়টা থাকে। তো এসআই এককে তোমার আয়তন ঘনমিটার হতো এবং ঘন সেন্টিমিটার ডেসিমিটার ডিএম এটা আয়তন মনে রাখবা, শুধু মিটার শুধু লিটার আমার যে আয়তনটা শুধু লিটার হইতো নয়, মিটার কিউ আছে, ঘন ডিএম কিউ আছে, আমি আগে বেসিক আগে করাইছিলাম, এবং ঘন সিএম কিউ আছে, এবং লিটার তো মিলিটার তো জানো, কিন্তু এই জিনিসটা মনে হয় শুধু এই যে আয়তনটা শুধু আমার লিটারে মিলিটার প্রকাশ হয় না, মিটার কিউ প্রকাশ করে, ঘন তোমার ডেসিমিটার ডিএম কিউ যেটা আছে ডিএম কিউ প্রকাশ করে এবং সিএম কিউ জিনিসটা প্রকাশ করে, এগুলাও জানা থাকা লাগবে, অংশটা সম্পূর্ণ শিখবায়, ঠিক আছে। তো তাপমাত্রার এই বিষয়ে ওরা না C/F মাইনাস যেটা তোমার ফারেনহাইট স্কেল সেই জিনিসটা পারবে। ওকে, তো মূল সংখ্যা ওইগুলা জিনিসটা জানাতে হবে, ইজি আছে, সমস্যা না। তো এই থিওরিক্যাল বিষয় মোটামুটি জানিলি ভাই, এবং কোনটা পরমাণুর সংখ্যা কতটুক অ্যাভোগাড্রো সংখ্যা, তো এইগুলো আগে বেসিকগুলো শিখাইছি। তো বয়েলের সূত্রটা পড়বা, বয়েলের সূত্রটা এবং বয়েলের সূত্রতে